যে ডিএলএড লার্নার 15 মিনিট সময় চেয়ে নিচ্ছি এনআইএস ডিএলএড থেকে যে স্টাডি ম্যাটেরিয়াল দিয়েছে সেটা নিয়ে বসে পড়ুন। আজকে ব্লক 2 নিয়ে একটু আলোচনা করব। ব্লক 2 এর ফার্স্ট ইউনিট যেটা অর্থাৎ ইউনিট 3 যেটা সেটা নিয়ে আলোচনা করছি। 15 মিনিট সময় লাগবে। সেখান থেকে কি কি জিনিস শিখতে হবে, এমসিকিউ কি শিখতে হবে, 5 মার্কের জন্য কি কি শিখতে হবে সেগুলো দেখিয়েছি। তো 15টা মিনিট সময় নিয়ে মোবাইলটা হাতে নিয়ে এবং একটা কলম এবং এনআইএস থেকে যে ম্যাটেরিয়াল দিয়েছে সেটা নিয়ে বসে পড়ুন ব্লক 2 নিয়ে। সেখান থেকে দাগ দিয়ে দিন 15 মিনিটের জন্য। তো আপনি দেখে নেবেন যে ইউনিট 3টা আজকে আমাদের কমপ্লিট করে দেবো। পরবর্তীতে অন্য কোনো ইউনিট নিয়ে আলোচনা করব। তো আলোচনাগুলো কেমন লাগছে, আপনাদের কি কোনো উপকারে আসছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কোর্স 506 ইউনিট 3 ব্যক্তিত্বের বিকাশ ও মূল্যায়ন। তার মধ্যে রয়েছে ব্যক্তিত্বের ধারণা এবং চরিত্র, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, ব্যক্তিত্বের তত্ত্বাবলী, ব্যক্তিত্বের বিকাশ, ব্যক্তিত্বের মূল্যায়ন, ব্যক্তিত্ব বিকাশে শিক্ষকের ভূমিকা, এইসব বিষয়গুলি। পেজ নাম্বার হচ্ছে কি 3 অর্থাৎ 506 এর ব্লক 2 এর পেজ নাম্বার 3। তো দেখতে পাচ্ছেন ব্যক্তিত্বের ধারণা ও চরিত্র। ব্যক্তিত্ব বা পার্সোনালিটি শব্দটি ল্যাটিন শব্দ পার্সোনা থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ এক ধরনের মুখোশ যা রোমান অভিনেতারা পরে থাকতেন। ব্যক্তিত্ব বোঝায় একজন একক ব্যক্তিকে অন্যরা যেমন দেখেন তাকে, সেই ব্যাপারটা। ব্যক্তিত্ব এই উপাদানগুলি দ্বারা গঠিত হয়। এখানে 5টি উপাদান রয়েছে ব্যক্তিত্বের। 1 যেভাবে আপনি দেখেন, 2 যেমনভাবে আপনি পোশাক পরেন, 3 আপনি যেমনভাবে কথা বলেন, 4 আপনি যেমনভাবে হাঁটাচলা করেন, 5 আপনি যেমন আচরণ করেন। তো এখান থেকে একটা এমসিকিউ দিলাম যে পার্সোনালিটি শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে। তো আনসার হবে ল্যাটিন শব্দ পার্সোনা থেকে উদ্ভূত হয়েছে। তারপর একটা প্রশ্ন হতে পারে যে ব্যক্তিত্বের বৈশিষ্ট্যাবলী লিখুন। তো সেটাও পেজ নাম্বার 3তেই পাবেন যে এখানে ব্যক্তিত্বের বৈশিষ্ট্যাবলী রয়েছে। 10টা বৈশিষ্ট্য রয়েছে। 1 নাম্বার হচ্ছে ব্যক্তিত্ব মানে একজন ব্যক্তি। 2 নাম্বার হচ্ছে প্রতি ব্যক্তির ব্যক্তিত্ব অনন্য। 3 নাম্বার হচ্ছে ব্যক্তিত্ব হলো গতিশীল। 4 নাম্বার হচ্ছে ব্যক্তিত্ব সমগ্রকে এক সূত্রে বাঁধবার কাজ করে। 5 নাম্বার ব্যক্তিত্ব হলো বংশগতি ও পরিবেশের যৌথ অবদান। 6 নাম্বার ব্যক্তিত্ব সম্পূর্ণভাবে সামাজিক। 7 নাম্বার ব্যক্তিত্ব পরিবেশের সঙ্গে ক্রমাগত মানিয়ে নিতে থাকে। 8 নাম্বার কিছু অনন্য ক্ষেত্রে ব্যক্তিত্ব পরিবেশকে প্রভাবিত করে। 9 নাম্বার ব্যক্তিত্ব সর্বপ্রথম কিছুটা পূর্ণতা প্রাপ্তির লক্ষ্যে সংগ্রাম করে। 10 নাম্বার ব্যক্তিত্ব হলো আত্মসচেতক। তো এই পয়েন্টগুলো আপনি দেখবেন 5 মার্কসের জন্য এটা খুব একটা সুন্দর প্রশ্ন এবং তার আনসারগুলো খুব গুছিয়ে দেওয়া আছে পেজ নাম্বার 3 এবং 4 এ। পেজ নাম্বার 5 এ রয়েছে ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্ব। G.W. আলপোর্ট, R.V. ক্যাটেল এবং H.J. আইসেনেক হলেন ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্বের মূল প্রবক্তা। তো সেখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্বের প্রবক্তাকে। সংলক্ষণ মানে হচ্ছে টার্ন বা ট্রেট। তো ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্বের প্রবক্তাকে, সেটার আনসার এখানে দেখতে পাচ্ছেন G.W. আলপোর্ট, R.V. ক্যাটেল, H.J. আইসেনেক। তো এখান থেকে অন্যরকম একটা প্রশ্ন হতে পারে যে নিচের কোনজন ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্বের প্রবক্তা নন। বলে 4টা অপশন দিতে পারে। এই যে 3টা রইল, 3টা দেবে, বাইরে থেকে যে কোনো একটা দেবে। তো বুঝতেই পারছেন আনসারটা কি হবে। তারপর নিচে রয়েছে 12টা মূল বৈশিষ্ট্য, যেগুলো সংলক্ষণের মূল বৈশিষ্ট্য রয়েছে। 12টা বৈশিষ্ট্য রয়েছে, তো সেগুলো আমি আর পড়ছি না, জাস্ট একটু ঢেকে রাখবেন। সেটা পেজ নাম্বার 5 এবং 6 এ পাবেন। পেজ নাম্বার 6 এর নিচের অংশে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে সিগমুন্ডের ব্যক্তিত্বের তত্ত্ব বলে কিছু একটা জিনিস রয়েছে। মনোসমীক্ষণ বিষয়ক তত্ত্বের জনক হলেন সিগমুন্ড ফ্রয়েড। ফ্রয়েড তার ব্যক্তিত্বের শরীর কাঠামো নির্মাণ করেছেন 3টি ধারণা দিয়ে: ইদ, ইগো ও সুপার ইগো। ব্যক্তিত্বের এই প্রত্যেকটি ধারণাই অপর দুটির সঙ্গে সংযুক্ত। ব্যক্তিত্ব ইদ, ইগো এবং সুপার ইগো এই 3 স্তরে গঠিত। ইদ সম্পূর্ণ অচেতন, ইগো কিছুটা চেতন এবং সুপার ইগো সম্পূর্ণ চেতন। ব্যক্তিত্বের প্রাথমিক বিষয় হলো ইদ, তারপর হচ্ছে ইগো, তারপর হচ্ছে সুপার ইগো, মানে অচেতন, চেতন, সম্পূর্ণ চেতন। যদি এমন প্রশ্ন হয় যে মনোসমীক্ষণ বিষয়ক তত্ত্বের জনক কে, তাহলে আনসারটা হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড। ব্যক্তিত্বের প্রাথমিক বিষয় কি? আনসারটা হচ্ছে ব্যক্তিত্বের প্রাথমিক বিষয় হলো ইদ। 2 নাম্বার পেজের উপর দিকে পাবেন ডেমথিনিস, যিনি শৈশবে তুতলামিতে ভুগতেন, তিনি পরবর্তীকালে পৃথিবী বিখ্যাত বাগ্মী হিসেবে পরিচিত হন। আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট যৌবনে দুর্বল থাকলেও নিয়মিত ব্যায়ামের দ্বারা পরবর্তীকালে শারীরিকভাবে শক্তিশালী পুরুষে পরিণত হন।
তো জীবন চর্চা দুটি উপাদানের সাহায্যে গঠিত হয়, একটি হলো তার অন্তরাত্মা এবং অপরটি হলো পরিবেশের শক্তি। তো এইগুলো দিয়েই যে কোনো অসাধ্য সাধন করা যায়। তো এখান থেকে প্রশ্ন হচ্ছে জীবন চর্চার কয়টি উপাদান এবং কি কি। তো আপনি বুঝেই গেছেন যে জীবন চর্চার দুটি উপাদান, একটা হচ্ছে অন্তরাত্মা আর একটা হচ্ছে পরিবেশের শক্তি। তারপর যদি আমি নিচে যাই তাহলে ওইখান থেকে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে মানসিক সক্রিয়তার 4টি প্রভাবশালী বিষয় আছে, সেগুলো হচ্ছে চেতনা, চিন্তা, অনুভূতির দ্বারা জানা এবং আবেগ। তারপর সেখানে রয়েছে বহির্মুখী এবং অন্তর্মুখিতার সাধারণ চরিত্র। বহির্মুখী মানে কি, কথাবার্তায় অনর্গল, মানে বহির্মুখী মানে হচ্ছে এক্সট্রোভার্ট, অন্তর্মুখী মানে হচ্ছে ইন্ট্রোভার্ট। তো এক্সট্রোভার্ট মানে কি যে বেশি কথা বলে এমন আর কি, ইন্ট্রোভার্ট মানে কি যে কম কথা বলে, নিজেকে গুটিয়ে রাখে, কারোর সাথে খুব বেশি মেশে না এমন ব্যাপার। তো বহির্মুখী মানে হচ্ছে কথাবার্তায় অনর্গল, অন্তর্মুখী মানে বলার চেয়ে শেখায় বেশি স্বাচ্ছন্দ্য, বহির্মুখী মানে দুশ্চিন্তা মুক্ত, অন্তর্মুখী মানে দুশ্চিন্তা প্রবণ, বহির্মুখী মানে অন্যের সঙ্গে কাজ করতে ভালোবাসে, অন্তর্মুখী মানে একা কাজ করতে চায়, বহির্মুখী মানে বন্ধুত্বপূর্ণ, অন্তর্মুখী মানে কিছুটা গুটিয়ে থাকে, এইসব বিষয়। তো বহির্মুখী এবং অন্তর্মুখিতা বলতে কি বুঝো, এদের মধ্যে পার্থক্য লিখো, সেটা আপনি দেখে রাখতে পারেন, পেজ নাম্বার 8 এর মধ্যে পাবেন এবং নাম্বার 9 গিয়ে সেটা কমপ্লিট হয়েছে। তার নিচে রয়েছে অধিকাংশ ব্যক্তির মধ্যেই বহির্মুখী এবং অন্তর্মুখী দুই ধরনের বৈশিষ্ট্যই দেখা যায়, এদেরকে বলা হয় অ্যাম্বিভার্ট, অন্তর্মুখী ও বহির্মুখী অবস্থার মধ্যান্তর। অর্থাৎ তিনি অন্তর্মুখীও বলা যায় না, আবার বহির্মুখী পুরোপুরি বলা যায় না, তাকে বলা হবে অ্যাম্বিভার্ট, অর্থাৎ মধ্যাবস্থায় রয়েছেন উনি। তো এটা হচ্ছে 9 নম্বর পৃষ্ঠায় আপনি পাবেন। নাম্বার 10 এর মধ্যে রয়েছে, দেখুন যে শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীর মধ্যে কাম্য আচরণ গড়ে তোলা। তো শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য কি, সেটা হচ্ছে গিয়ে শিক্ষার্থীর মধ্যে কাম্য আচরণ গড়ে তোলা। পেজ নাম্বার 12 এর মধ্যে একটা প্রশ্ন 5 মার্কের হতে পারে যে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রেরণা বা প্রেষণা প্রদানের বিভিন্ন পদ্ধতিগুলি লিখো। তো সেটার আনসারও আপনি 12 নম্বর পেজে পাবেন। এই যে 12 নম্বর পেজের মধ্য অংশে রয়েছে যে মানে কয়েকটা পয়েন্ট রয়েছে, সেগুলি হচ্ছে প্রেরণা বা প্রেষণা প্রদানের বিভিন্ন পদ্ধতি। এখানে প্রায় 11টা পদ্ধতি রয়েছে, তার মধ্যে থেকে 6-7টা পদ্ধতি আপনি শিখে নেবেন। 5 মার্কের জন্য খুবই একটা সুন্দর প্রশ্ন এটা হতে পারে। যে প্রথম যে দিয়েছে আকর্ষণীয় শারীরিক ও পরিবেশগত পরিস্থিতি, 2 নম্বর দিয়েছে সহজাত প্রেরণার উদ্ঘটি সাধন, 3 নম্বর দিয়েছে শিক্ষকের দ্বারা উদ্দীপক বস্তুর বৈচিত্র্য আনয়ন, দিয়েছে সন্তুষ্টি ও বিরক্তির নীতি, 5 নম্বর দিয়েছে শান্তি ও পুরস্কারের নীতি, 6 নম্বর সন্তুষ্টি বিরক্তির নীতি, আবার দিয়ে দিয়েছে, এটা কেন দিল আমি সেটা বুঝতে পারিনি, 7 নম্বর লক্ষ্য স্থির করা, 8 নম্বর সাফল্যের অভিজ্ঞতা, 9 নম্বর প্রতিযোগিতা ও সহযোগিতা, 10 নম্বর প্রগতির জ্ঞান, 11 নম্বর নতুনত্ব। তো বলে রাখি, আপনি 506 যখন অ্যাসাইনমেন্ট করেছিলেন এমন একটা প্রশ্ন কিন্তু ছিল এবং আনসারটা আপনি এমনই করে লিখেছেন। পেজ নাম্বার 15, সেখানে রয়েছে মূল্যবোধ কি, কয়েকটি মূল্যবোধের নাম লিখো। তো 3.5.3 তে মূল্যবোধ কি সেটা রয়েছে। তারপর মূল্যবোধের একটা তালিকা রয়েছে, ওইখানের মধ্যে 60 নাম্বার 60 পর্যন্ত দেয়া আছে কয়েকটি মূল্যবোধ, যার মধ্যে কিছু মূল্যবোধ আপনি দেখে রাখবেন যে সাহস, নাগরিকত্ব, তুলনা, আনুগত্য, ব্যক্তির মর্যাদা, বন্ধুত্ব, মানবিকতা, নম্রতা, বিনীত দৃষ্টিভঙ্গি, আত্মবলিদান, আত্মনিয়ন্ত্রণ, আত্মবিশ্বাস, ন্যায় বিচার প্রভৃতি অনেক কিছু মূল্যবোধের নাম দিয়ে দিয়েছে এবং মূল্যবোধ কাকে বলে সেটাও ডেফিনেশনটা দিয়ে দিয়েছে 15 নাম্বার পেজে। পেজ নাম্বার 16তে যেটা শিখতে হবে সেটা হচ্ছে শিক্ষার্থীদের মূল্যবোধের শিক্ষা দিতে শিক্ষকের ভূমিকা লিখো। শিক্ষার্থীদের মূল্যবোধের শিক্ষা দিতে শিক্ষকের ভূমিকা লেখো, সেটা 16 নম্বর পেজের উপরের অংশে রয়েছে যে মূল্যবোধের ধারণা তৈরির পথ ও উপায় শিক্ষকের ভূমিকা, সেটা ওইখান থেকে পুরো পৃষ্ঠা জুড়ে রয়েছে। সেটার আনসার আপনি জাস্ট পড়বেন, 5 মার্কের জন্য খুবই সুন্দর একটা প্রশ্ন সেটা হতে পারে, যেটা 16 নম্বর পেজ থেকে কিন্তু 17 নম্বর পেজের মধ্যেও কন্টিনিউ হয়েছে অনেকগুলো পয়েন্ট সহ। তো এগুলো আপনি দেখে রাখবেন। নিচে কিন্তু আবার শিক্ষকের ভূমিকা বলে আলাদা একটা পয়েন্টও দিয়ে দিয়েছে, 11 পয়েন্ট নাম্বার 11, সেটা 17 এবং 18 নম্বর পেজের মধ্যে রয়েছে। তো এই সবগুলো আপনি দেখে রাখবেন, পড়ে রাখবেন। তারপর নিচে আপনার অগ্রগতি পরীক্ষা করুন বলে প্রশ্ন দিয়েছে যে ব্যক্তিত্ব বিকাশে দায়ী বিভিন্ন উপাদানগুলিকে সংক্ষেপে বর্ণনা করুন। তো ব্যক্তিত্ব বিকাশে দায়ী উপাদানগুলি হলো আত্মধারণা, প্রেষণা, মনোভাব এবং মূল্যবোধ, সেটা আমরা আগেই পেয়ে গেছিলাম। তারপর রয়েছে ব্যক্তিসত্তার মূল্যায়ন। মূল্যায়নের পদ্ধতি মোটামুটি 3 ভাগে বিভক্ত। এক হচ্ছে নৈর্ব্যক্তিক বিভক্তি বা অবজেক্টিভ মেথড, বিষয়বাদী পদ্ধতি বা সাবজেক্টিভ মেথড এবং প্রকল্পিত পদ্ধতি বা প্রজেক্টিভ মেথড। তো এখান থেকে কি প্রশ্ন হতে পারে যে মূল্যায়ন পদ্ধতি কত ভাগে বিভক্ত, তো সেক্ষেত্রে অ্যান্সার হবে মূল্যায়ন পদ্ধতি 3 ভাগে বিভক্ত।
নিচের কোনটি মূল্যায়ন পদ্ধতি নয়? অপশনগুলো কি কি আমরা দেখি। অবজেক্টিভ, সাবজেক্টিভ, প্রজেক্টিভ, ইনঅ্যাক্টিভ। তো আমরা বুঝতেই পারছি আনসারটা কি হবে। এখানে মূল্যায়ন পদ্ধতি নয় হচ্ছে অপশন ডি, অর্থাৎ ইনঅ্যাক্টিভটা কোনো মূল্যায়ন পদ্ধতি নয়। বাকি যে তিনটা অবজেক্টিভ, সাবজেক্টিভ এবং প্রজেক্টিভ সবটাই হচ্ছে মূল্যায়ন পদ্ধতি, সেটা আপনি পেজ নাম্বার 18 পাবেন। তারপর এখানে কি একটা প্রশ্ন যে আত্মজীবনী, ইন্টারভিউ, আত্ম অনুসন্ধান প্রভৃতি কি ধরনের মূল্যায়ন পদ্ধতি? তো সেটা উপরে দেয়া আছে, দেখুন। এই যে দেয়া আছে, দেখতে পাচ্ছেন, মূল্যায়ন করে। তারপর রয়েছে এই পদ্ধতিতে রয়েছে আত্মজীবনী, ইন্টারভিউ এবং সাক্ষাৎকার, প্রশ্নোত্তর পর্ব ইত্যাদি এবং আত্ম অনুসন্ধান। তো এটা কি ধরনের মূল্যায়ন পদ্ধতি? সেটা হচ্ছে আত্মসমীক্ষা বিবৃতি পদ্ধতি। তো সেটার আনসার হচ্ছে আত্মসমীক্ষা বিবৃতি পদ্ধতি, অর্থাৎ আত্মজীবনী, ইন্টারভিউ এবং আত্ম অনুসন্ধান প্রভৃতি আত্মসমীক্ষা বিবৃতি মূল্যায়ন পদ্ধতি, অর্থাৎ সেলফ রিপোর্টিং মেথড অফ অ্যাসেসমেন্ট। নাম্বার 19 রয়েছে ব্যক্তিসত্তার পরিমাপ পদ্ধতি। তো এখানে 3 ধরনের পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে আদর্শায়িত বা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, একটা হচ্ছে অআদর্শায়িত বা নন স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, একটা রয়েছে প্রতিফলন এবং অভিক্ষেপণ। এবং প্রত্যেকটির আন্ডারে অনেকগুলো ব্যাপার দিয়েছে, অনেকগুলো উদাহরণ দিয়েছে কোন কোন পদ্ধতিকে কি কি বলা হচ্ছে। তো সেটা আপনি দেখবেন। তার মধ্যে থেকে আমি যে প্রশ্নটা করলাম যে কেস স্টাডি, রেটিং স্কেল, অ্যানেকডোটাল, সোসিওমেট্রি, স্কোর কার্ড প্রভৃতি কি ধরনের ব্যক্তিসত্তার পরিমাপ পদ্ধতি? তো আপনি দেখবেন যে সেটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড টেস্ট বা অআদর্শায়িত পরিমাপ পদ্ধতি। নাম্বার পেজে রয়েছে প্রথমেই প্রশ্ন যে কি পদ্ধতিতে ব্যক্তিসত্তার পরিমাপ করা হয়? তো সেক্ষেত্রে আমরা জানি যে অবজেক্টিভ, সাবজেক্টিভ এবং প্রজেক্টিভ এই 3টি পদ্ধতিতেই ব্যক্তিসত্তার পরিমাপ করা হয়। তো ব্যক্তিসত্তার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি? তো প্রশ্ন হচ্ছে যে শিক্ষার্থীর ব্যক্তিসত্তার বিকাশে শিক্ষকের ভূমিকা উদাহরণ সহযোগে আলোচনা করুন। প্রশ্নটা লিখে রাখবেন 20 নাম্বার পেজে যে শিক্ষার্থীর ব্যক্তিসত্তার বিকাশে শিক্ষকের ভূমিকা উদাহরণ সহযোগে আলোচনা করুন। তো সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা আনসার দিয়েছে ওইখানে যে শিক্ষার্থীর ব্যক্তিসত্তার বিকাশে শিক্ষকের কি কি ভূমিকা রয়েছে, যেমন মনোযোগ দেওয়ার ক্ষেত্রে কি কি ভূমিকা রয়েছে উদাহরণ সহ দেওয়া আছে। নিয়মানুবর্তিতার ক্ষেত্রে কি কি করতে পারেন শিক্ষক, সেখানে উদাহরণ সহ দেওয়া আছে। মজা, অনুপ্রেরণা, ভালোবাসা, ধৈর্য, প্রশংসা, বোঝাপড়া প্রভৃতি ক্ষেত্রে শিক্ষক কিভাবে একজন শিক্ষার্থীকে সাহায্য করবেন সেই ব্যাপারটা সুন্দর করে ওইখানে দেয়া আছে। এর সাথে চলে এসেছি আমরা ইউনিটের একেবারে শেষ পর্যায়ে 506 এর ব্লক 2। আর যদি আমি ইউনিট ধরি তাহলে হচ্ছে ইউনিট নাম্বার 3 প্রথম থেকে 2টি ইউনিট হয়ে গেছে আগে 3 নাম্বার ইউনিট। তো এখনো যদি আপনি NIOS থেকে যে বাংলা স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য দিয়েছে সেটা ডাউনলোড না থাকেন তাহলে অবশ্যই সেটা ডাউনলোড করে নিন। প্রতিদিনই আমি একটা ইউনিট নিয়ে এভাবে একটু হালকা ডিসকাশন করব এবং সেখান থেকে কি কি পড়তে হবে সেটা দেখিয়ে দেবো। তো সেগুলো যদি আপনি দাগ দিয়ে রাখেন তাহলে অবশ্যই আপনার উপকারে আসবে। তবে হ্যাঁ, আমরা কিন্তু শিক্ষক, আমাদের একটু পরিশ্রম করতেই হবে, কারণ আমাদের মহান দায়িত্ব। অনেকে কি করছেন যে এই দাগ দেওয়ার সময়টুকু ওনাদের কাছে নেই। কিছু সংখ্যক শিক্ষক বলছেন যে এটার PDF দেওয়া সম্ভব হবে কিনা। তো এটার তো PDF দেওয়ার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। দেখুন NIOS থেকে কিন্তু স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য দিয়েছে, সেখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনি জাস্ট ভিডিও দেখে কোন পৃষ্ঠা, আমি পেজ নাম্বারও বলে দিচ্ছি, পেজ নাম্বার অনুযায়ী একটু দাগ দিয়ে একটু পড়ে নিলেই হয়। দেখুন এইটা তো PDF কিভাবে দেওয়া যায়, PDF তো দেওয়াই আছে, তো এটার PDF দেওয়ার প্রয়োজন বোধ করছি না। আর আপনাদের তো একটু তো শিখতেই হবে, শেখার দায়িত্বটুকু তো অন্য কেউ নিলে চলবে না, তাই না? যাই হোক, আমি আর কিছু বলছি না, ভিডিওগুলো দেখতে থাকুন। আর একটা জিনিস বলছি যে ফেসবুকে কিন্তু অনেকগুলো আপডেট দেওয়া আছে SMDN টিউটোরিয়াল। আপনার যদি ফেসবুক থাকে SMDN টিউটোরিয়াল লিখে সার্চ করবেন, ওইখানে অনেকগুলো আপডেট দেওয়া আছে, অনেকগুলো রেটিং স্কেল বা ডেইলি ভিডিওর আপডেটগুলো ওইখানে দেওয়া হয়। তো আপনি যদি লাইক করে না থাকেন ফেসবুক পেজটা লাইক করে রাখবেন। এতে কি হবে, যখন আপনি ফেসবুক লগ ইন করেন SMDN টিউটোরিয়াল কি আপডেট দিয়েছে সেটা অনায়াসে আপনার ওয়ালে চলে আসবে কোনো পরিশ্রম ছাড়াই। তো যাই হোক, দেখতে থাকুন আর ভিডিওগুলো অনেকের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে নতুন কোনো ইউনিট নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ কিপ স্টাডিং এন্ড স্টে টিউনড উইথ SMDN টিউটোরিয়াল। ধন্যবাদ।